সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনির প্রদাহ অথবা গ্লোমেরুলার নেফ্রাইটিস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদ আনোয়ার 1968 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত, আপনার মাধ্যমে এনটিভির সমস্ত দর্শকদেরকেও। স্যার, গ্লোমেরুলার নেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহ বলতে আসলে কি বোঝায়? ইংরেজিতে যে ইনফ্ল্যামেশন যে শব্দটা, সেটাকে কিডনি প্রদাহ বলা হয়। এবং এই কিডনিতে যে প্রদাহ বা গ্লোমেরুলার নেফ্রাইটিস, সেগুলি বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কারণ আসলে জানি না, যেগুলোকে বলা হয় যে প্রাইমারি গ্লোমেরুলার নেফ্রাইটিস বলা হয়। সেই সমস্ত গ্রুপের মধ্যে যেমন বাচ্চাদের বিশেষ করে বেশি হয় মিনিমাল চেঞ্জ ডিজিজ বা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার নেফ্রাইটিস, এই ধরনের আর 5-6 রকমের কারণ আছে। সেগুলির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কারণ আসলে জানা যায় না। এগুলির ক্ষেত্রে হয়তো কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা অন্য কোনো কারণ নিহিত থাকে, কিন্তু কিছু কারণ আছে যেগুলো আসলে আমরাকে বলি সেকেন্ডারি কজ। যেমন মনে করেন ইনফেকশন থেকে হতে পারে, যেমন কারো জ্বর হলো, জ্বর থেকে গলা ব্যথা হলো, সেটার কনসিকুয়েন্স হিসেবে পরবর্তীতে তার কিডনিতে প্রদাহ হতে পারে। চর্মরোগ থেকে পরবর্তীতে কিডনিতে প্রদাহ হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, ম্যালেরিয়া থেকে কিডনিতে প্রদাহ হতে পারে। এটা ছাড়া আরেকটা রোগ আছে অনেক কমন, মহিলাদের বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে SLE বা সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। সেখান থেকেও কিন্তু কিডনি এফেক্টেড হতে পারে, তখন আমরা বলি লুপাস নেফ্রাইটিস। সেটাও কিন্তু একটা কিডনিতে প্রদাহের একটা অন্যতম প্রধান কারণ। এর বাইরেও বিশেষ কোনো লক্ষণ রয়েছে কিনা যেটির দ্বারা রোগী বুঝতে পারবেন যে তার শারীরিকগত কোনো সমস্যা হচ্ছে অথবা কিডনিজনিত কোনো সমস্যা হচ্ছে? এই সমস্ত রোগীরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসে যে আমার শরীর ফুলে গেছে। অনেক সময় দেখা যায় তার প্রথম প্রাথমিক অবস্থায় তার মুখ ফুলে যায়, তারপরে আস্তে আস্তে হয়তো সারা শরীরই ফুলে যায় এবং সেটার সাথে প্রস্রাবের পরিমাণও হয়তো কমে যেতে পারে। এবং পেশেন্টের কারো ক্ষেত্রে রক্তচাপ নির্ণয় করলে হাইপারটেনশন পাওয়া যেতে পারে। কিডনিতে প্রদাহের এটির যদি প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্টটা না করা হয়, সেটিকে আসলে সিকিডি অথবা দীর্ঘমেয়াদী কিডনিজনিত সমস্যার দিকে যেতে পারে কিনা? অবশ্যই যেতে পারে। সেই কারণে এই ধরনের রোগী যখন ডাক্তারের কাছে আসে, তখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটি ছোট্ট টেস্ট, একটা ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। একটা ইউরিন টেস্ট কিন্তু আমাদেরকে খুব অনেক ধরনের তথ্য দিয়ে থাকে। এর মাধ্যমে অনেক ধরনের রোগ ডাক্তারের মাথায় আসতে পারে যে এই রোগ হতে পারে। যেমন এই রোগীর যদি আমরা ইউরিনের প্রোটিন পাই এবং যদি ইউরিনে দেখা যায় RBC বা রক্তকণিকা পাই, তখন আমরা ধারণা করতে পারি এর হয়তো কিডনিতে প্রদাহ থাকতে পারে। তখন আমরা এই প্রোটিনটাকে কোয়ান্টিফাই করি যে কতটুকু প্রোটিন যাচ্ছে। আসলে একটা মাপ আছে যে এর বেশি ইউরিনে সাধারণত প্রোটিন যেতে পারে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট মাপ আছে। সেই পরিমাণের অতিরিক্ত যদি প্রস্রাবের সাথে প্রোটিন নিঃসৃত হয়, তখন আমরা বলি যে এটা কিডনিতে প্রদাহ আছে। তখন আমরা রক্তেরও আরও কিছু টেস্ট করি এবং তারপরে আমরা আসলে যেটা হয় যে এই কিডনিতে প্রদাহের যে প্রথম আমরা যদি এটাকে শনাক্ত করতে চাই, একদম শেষ স্টেজে গিয়ে কিডনি বায়োপসি করি। কিডনি থেকে টিস্যু নিয়ে আমরা প্যাথোলজি পরীক্ষার জন্য পাঠাই এবং সেখান থেকে আমরা যেই কোন ধরনের প্রদাহ হয়েছে সেই রিপোর্টটা পেলে, কেননা আপনার আমাদের যে গ্লোমেরুলার নেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহের যে চিকিৎসা, সেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে যে কোন কোন রোগে কী ধরনের চিকিৎসা বা প্রোটোকল ফলো করা হয়। সুতরাং বায়োপসিটা খুব গুরুত্বপূর্ণ। কিডনি বায়োপসি করে তারপরে আমরা সেই রোগীকে কোন ধরনের চিকিৎসা দেবো সেটা নির্ণয় করি। এটা সাধারণত প্রাইমারি গ্লোমেরুলার নেফ্রাইটিসের ক্ষেত্রে। আর সেকেন্ডারি যেগুলো বললাম যে কোনো একটা ইনফেকশন বা কোনো একটা কারণে হয়েছে, যদি আমরা মনে করি, তখন আমরা সেই ইনফেকশনের চিকিৎসাটা আগে দিয়ে নিতে হবে। ইনফেকশনের চিকিৎসা দিলে অনেক সময় দেখা যায় যে সেই গ্লোমেরুলার নেফ্রাইটিস এমনিতেই
ভালো হয়ে যায়। ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে এই আরবিসিটা খুব বেশি পরিমাণে বের হয়ে যায়, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট পদ্ধতিটা কীরকম হয়ে থাকে? ইউরিনে আসলে ইনফেকশন হলে যেটা হচ্ছে পেশেন্ট অনেক সময় জ্বর নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, অনেক সময় কিডনির এলাকায় পেশেন্টের ব্যথা হতে পারে, অথবা তলপেটেও ব্যথা হতে পারে, প্রস্রাব করার সময় তার হয়তো ডিজুরিয়া বা যন্ত্রণা হতে পারে। এই সমস্ত উপসর্গ নিয়ে ইউরিন ইনফেকশন আসতো, তখন ইউরিনে যেটা পাই আমরা অনেক পাস সেল পাই। হ্যাঁ, পাস সেল পাই, এবং তখন আমরা কালচার করতে দিলে কোনো স্পেসিফিক যে অর্গানিজম বা ব্যাকটেরিয়া দিয়ে হলে সেই ব্যাকটেরিয়ার গ্রোথটা আসে, এবং কালচারের সাথে আমরা একটা সেন্সিটিভিটি টেস্টও করাই। তখন বলা হয় যে সেই পরীক্ষায় বলে দেয় যে এই অ্যান্টিবায়োটিকটা এই অর্গানিজমের ক্ষেত্রে কার্যকরী হবে, তখন আমরা সেই অ্যান্টিবায়োটিক দিয়ে রোগীর চিকিৎসা করি। আর আরবিসি যদি আপনি জানতে চান, তাহলে আরবিসি আসলে প্রস্রাবে ইনফেকশনের জন্য অত গুরুত্বপূর্ণ বিষয় না, তবে যদি কারো প্রস্রাবে আরবিসি যায়, সাথে প্রোটিন যায় এবং আরবিসি কাস্ট বলে একটা জিনিস যায়, তখন আমরা নিশ্চিত হতে পারি যে তার হয়তো কিডনিতে প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে। বাংলাদেশের মানুষের এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হবার প্রকোপটা আসলে কতটুকু? 10 বছর আগের কথা বা 15 বছর আগের কথা যদি বলি, তখন যদি বলা হতো যে আসলে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল হওয়ার প্রধানতম কারণ হিসেবে কিন্তু তখন বলা হতো গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন কিন্তু ডায়াবেটিস আসলে সারা বিশ্বে এমনভাবে তার পরিমাণ বেড়ে গেছে এবং এটার কমপ্লিকেশন বেড়ে গেছে, এবং আমাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাস, আমাদের যে ব্যায়াম না করার প্রবণতা, খাদ্যাভ্যাসের প্রবণতা, স্থূলতা, এগুলি সব কিছু মিলেই কিন্তু ডায়াবেটিস এবং অন্যান্য অনেক রোগ হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে গেছে। এবং ওবেসিটিও কিন্তু বলা হয় যে কিডনি রোগের এটাও কিন্তু একটা কারণ। তো সেই হিসেবে কিন্তু আসলে এগুলো যদি আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, এখন কিন্তু বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশেও ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকলের প্রধানতম কারণ হচ্ছে ডায়াবেটিস, দ্বিতীয়ত হচ্ছে হাইপারটেনশন, এবং 3 নম্বর কজ হিসেবে এখন বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহ। সেটা সারা বিশ্বে যেরকম, আমাদের দেশেও সেরকমই। গ্লোমেরুলোনেফ্রাইটিস যাদের হচ্ছে তাদের আসলে নর্মালি যে ট্রিটমেন্টটা ইনস্ট্যান্ট যেটা করতে হয়, পরবর্তী সময়ে কি সেটা দীর্ঘমেয়াদীভাবে কন্টিনিউ করতে হয় কিনা? কিডনিতে প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিসের চিকিৎসার ক্ষেত্রে যে কারণটা আমরা বের করি বা আসলে কোন ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস তার হয়েছে, সেই কারণটা আগে বের করা অনেক বেশি জরুরি। যেমন আমি যেটা বললাম আপনাকে, যে প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আমরা কিডনি বায়োপসি করে যে কারণটা বের করি, সেটা আমরা চিকিৎসা দিই, এবং একটা যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজ বলেন বা ফোকাল সেগমেন্টার, এই ধরনের বিভিন্ন নাম আছে, সেগুলোর ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি, এবং সেখানে বলা হয় যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বিভিন্ন ইউজ করা হয়, এবং সেটা রোগীদেরকে আমরা সেই সমস্ত চিকিৎসা দিয়ে ফলো আপে আসতে বলি। 1 মাস পর পর, 15 দিন পর পর বা বিভিন্ন মেয়াদে তারা ফলো আপে আসে। তখন আমরা দেখি যে তার এই যে প্রস্রাবের সাথে যে প্রোটিন নিঃসৃত হচ্ছে, সেটার পরিমাণটা কতটুকু কমে আসছে, তার যদি কিডনিটা সেরাম ক্রিয়েটিনিন যদি বেশি বেড়ে যায়, সেটা কতটুকু কমে আসছে, এভাবে ফলো আপের মাধ্যমে আস্তে আস্তে আমরা নির্ণয় করি তার যে চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে সে যাচ্ছে সেটা কতটুকু তার শরীরে কাজ করছে। অনেক সময় দেখা যায় যে সেই চিকিৎসা পদ্ধতি চালানোর মধ্যে দেখা যায় যে কোনো ওষুধ হয়তো তার ক্ষেত্রে কার্যকর হচ্ছে না, তখন বিকল্প হিসেবে অন্য আরেকটা ওষুধ হয়তো প্রয়োগ করা হয়। তবে একটা পার্সেন্টেজ অফ পিপল বা পেশেন্ট কিন্তু এই চিকিৎসার মধ্যে দিয়ে তারা কিন্তু আসলে এই চিকিৎসায় হয়তো রেসপন্ড না করে হয়তো ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে আসলে অনেক সময় অনেক রোগীরা বুঝতেও পারে না, তারা কিন্তু আমাদের কাছে আসেই হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি বিকল হয়ে যাওয়া জনিত রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ নিয়েই প্রেজেন্ট করে। তখন আমাদেরকে আসলে তাদেরকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা হিসেবে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের কথা চিন্তা করতে হয়। আচ্ছা, আমরা এই কিডনি জনিত সমস্যা বা কিডনিতে প্রদাহ নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। গ্লোমেরুলোনেফ্রাইটিস যাদের হচ্ছে, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আসলে কিভাবে তিনি বুঝতে পারবেন যে তার এই ধরনের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আসলে কী ধরনের টেস্ট আপনারা প্রোভাইড করে থাকেন? এই ধরনের আক্রান্ত রোগী আমাদের কাছে আসে সাধারণত শরীরে ফোলা নিয়ে। রোগীরা অনেক কনসার্ন থাকে, তারা প্রথমে বলে যে আমার হয়তো প্রথমে মুখ ফুলে গিয়েছিল, তারপর আস্তে আস্তে সারা শরীর ফুলে গিয়েছে,
কারো কারো ক্ষেত্রে হয়তো প্রস্রাবের পরিমাণও কমে যেতে পারে। তার অনেক সময় এসে বলে প্রস্রাবের প্রচুর ফেনা হচ্ছে, সাধারণত অ্যালবুমিন গেলে অনেক সময় হতে পারে সেরকম। সেই ধরনের রোগী যখন আসে আমাদের কাছে, আমরা তার রক্তচাপ নির্ণয় করি। অনেক সময় এই ধরনের রোগীদের অনেকের ক্ষেত্রে হয়তো উচ্চ রক্তচাপ থাকে এই রোগের কারণে। তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। প্রথমেই আমরা ইউরিনের একটা রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি। সেখানে ইউরিনে প্রোটিন যদি পাওয়া যায়, সাথে যদি আরবিসি বা রক্তকণিকা যদি পাওয়া যায়, এবং এই আরবিসি বা রক্তকণিকাগুলি আবার একত্রিত হয়ে একটা কাস্ট ফর্ম করে, ইউরিনে যদি এই ধরনের আরবিসি কাস্ট বলি আমরা, সেটা যদি পাওয়া যায়, তো এটা খুবই প্যাথোগনমিক ফিচার, বা এটার মাধ্যমে আমরা একদম মোটামুটিভাবে নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে হয়তো তার কিডনিতে প্রদাহ আছে। তখন আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে তার আসলে অন্য কোনো কারণে এই কিডনিতে প্রদাহ হয়েছে কিনা, কোনো ইনফেকশন বা কিছু। সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এগুলো করি, এবং আমরা কিছু কমপ্লিমেন্ট, এটা এমন একটা প্রক্রিয়া যেমন শরীরে কমপ্লিমেন্ট বলে একটা জিনিস আছে, C3 C4, ইনফেকশন দিয়ে হলে অনেক সময় এগুলি কমে যায়, সেটা করি। আবার মহিলাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা রোগ আছে যেটা আসলে অনেক রোগী আক্রান্ত হয়, সেটা হচ্ছে এসএলই, এবং সেখান থেকে লুপাস নেফ্রাইটিস হয়, কিডনি আক্রান্ত হয়। তাদের ক্ষেত্রে আমরা আরও কিছু টেস্ট করি, যেমন এএনএ, NT-DSDNA করি। সেগুলোর মধ্যে আমরা জানতে পারি এই সমস্ত রোগের কারণে হয়েছে কিনা। এছাড়া এরপরে এই রোগের কারণে তার কিডনি কার্যক্ষম বা কর্মক্ষমতা ঠিক আছে কিনা, এটার জন্য আমরা কিছু টেস্ট করি, যেমন সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, ইলেকট্রোলাইট, এই ধরনের টেস্ট করি। এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি এই সমস্ত টেস্টের মধ্যে। এই কিডনিতে প্রদাহের ক্ষেত্রে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা, এগুলি করে নিয়ে তারপরে আমরা তার জন্য প্রেশার কন্ট্রোল করে আমরা আসলে যদি প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি আমরা মনে করি, তাহলে আমরা অবশ্যই তার কিডনি বায়োপসি করব। কেন কিডনি বায়োপসি করলে স্পেসিফিক্যালি কোন ধরনের কিডনি রোগ হয়েছে সেই ধরনের চিকিৎসাটা তাকে দিতে পারবো। আচ্ছা, আমরা এই বায়োপসি নিয়ে আর একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। এরই মাঝে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ, যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার। অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে। মূলত যখন রক্তে সেরাম ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়, তখনই আমরা ধরে নিই যে কিডনির কার্যক্ষমতা কমে এসেছে। তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে। যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়, তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয়। বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, এই তিনটা নিউট্রিয়েন্টস যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে, বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে, তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই তিনটা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে। যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিয়েটিনিন লেভেলটা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়ামযুক্ত খাবার, যেমন আমরা ডাল যুক্ত খাবার, বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে, সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। বিশেষ করে কিছু ফল, যেমন টক ফল বা আম, কলা, এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। তাই কিডনি রোগী, বিশেষ করে যাদের ক্রিয়েটিনিনের মাত্রা বেশি, তারা আপেল, নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম, ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে। তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত। এরপরে আসি আমাদের যে কোনো খাবার, যেমন আমরা প্রসেস খাবার। অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেটজাত যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি, সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে, বা ফুড অ্যাডিটিভস থাকে, যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে। কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি, সহজে হজম হয়, যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল, সুজি খাবার, গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি। এবং সবজির মধ্যে কিন্তু লাউ, ঝিঙা, চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা। আর ফলের মধ্যে আমরা আপেল, নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয়। তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে। এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তার স্টেজ অনুযায়ী। তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে 40 গ্রামের বেশি হওয়া যাবে না।
এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে। তবে 30 থেকে 40 গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে 100 গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ 18 থেকে 22 গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রোগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে। আমরা যেমন ডিম থেকে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে, তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায়। এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের অবশ্যই পানি গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে। একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন। এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে। এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে। মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবেন। স্যার, কিডনি বায়োপসি বলতে আসলে কি বোঝায়? কিডনি বায়োপসি আসলে তেমন কিছু নয়, আমরা নেফ্রোলজিস্টরাই করি এটা। সেটা হলো যে আমাদের যখন কিডনিতে প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিসের পেশেন্ট ভর্তি হয় তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যখন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে তার গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, তখন তার কোন ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে সেটা নির্ণয়ের জন্য আমরা কিডনি বায়োপসি করি। সেক্ষেত্রে আমরা আসলে তাকে প্রথমে যে কোনো ধরনের এই ধরনের প্রসিডিউর করতে গেলে যেটা হয় যে তার কোনো অতিরিক্ত রক্তপাত হওয়ার প্রবণতা আছে কিনা সেই ধরনের কিছু টেস্ট করে নিই, তার রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিই এবং তারপরে আমরা কিডনিতে দুটো অংশ থাকে, একটা হচ্ছে কর্টেক্স আর মেডুলা বলি। কর্টেক্স থেকে আমরা টিস্যু নিই, দুই ধরনের টিস্যু নিয়ে তারপরে আমরা এই দুই ধরনের টেস্ট টিউবের মধ্যে করে আমরা প্যাথোলজি পরীক্ষা করার জন্য হিস্টোপ্যাথোলজিস্টদের কাছে পাঠাই। তারা এই টিস্যু দুটোকে পরীক্ষা করে তারাই চূড়ান্ত একটা মতামত দেন যে এই ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে। তখন সেটার মাধ্যমে আমরা এই বায়োপসি রিপোর্ট পাওয়ার পরে তারপরে আমরা স্পেসিফিক চিকিৎসা যেটা সেটা দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কিডনিজনিত সমস্যা বা গ্লোমেরুলোনেফ্রাইটিস সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এনটিভির সমস্ত দর্শক এবং শ্রোতাকেও বিশেষভাবে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। দুই রকমের থাইরয়েডের সমস্যা হয়, একটা হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। দুইটাই কিন্তু নারীদের 10 গুণ বেশি হয় পুরুষদের থেকে। যদি হাইপার হয় মানে বেশি বেশি হরমোন তৈরি হয়, তাহলে যেটা দেখা যায় বাইরে থেকে আপনি বুঝতে পারবেন চোখটা বাইরে দিকে বের হয়ে আসছে, অথবা গলাটা বড় হয়ে গেছে, গয়টার অথবা আগে যেটাকে আমরা ঘ্যাক বলতাম, শরীর হাত পা কাঁপছে, ঘাম দিচ্ছে, অস্থির লাগছে, অকারণে শরীর শুকিয়ে যাচ্ছে। কেউ চাচ্ছে তার স্বাস্থ্যবান হতে কিন্তু স্বাস্থ্য অনেক খারাপ, যেই দেখে সে বলে কী ব্যাপার, এরকম কেন, স্বাস্থ্যটা কেমন, সে অনেক খাচ্ছে কিন্তু সে তার স্বাস্থ্য হচ্ছে না কেমন। এটা একটা থাইরয়েড। ঘন ঘন পাতলা পায়খানা হওয়া কেমন, তারপরে হচ্ছে যে মাসিক দেরি করে হওয়া, বন্ধ্যাত্ব হওয়া, এগুলো সবই কিন্তু হাইপার থাইরয়েডিজমের লক্ষণ। আর হাইপো মানে হচ্ছে যে হরমোন যদি কম তৈরি হয় তাহলে অকারণে মোটা হয়ে যাবে মানুষ। সে কম খাচ্ছে কিন্তু তারপর মোটা হয়ে যাচ্ছে, সে অনেক ডায়েট কন্ট্রোল করছে, এক্সারসাইজ করছে, জিমে যাচ্ছে, ওজন কমানোর ওষুধ খাচ্ছে, কোনো কিছুতে কোনো কাজ হচ্ছে না, সে অকারণে মোটা হয়ে যাচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।